Hello, my dear student. Assalamu alaikum. Welcome back to my new class. Hope you all are okay by the grace of Allah. I am also fit and fine. Alhamdulillah. আল্লাহর দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে আমরা আরও একটি নতুন ক্লাসে হাজির হতে পেরেছি। আজকে আমাদের আলোচ্য বিষয় সাফিক্স অ্যান্ড প্রিফিক্স। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কিন্তু জানো যে আমরা অ্যাজ ইউজুয়াল আমাদের টেস্ট কোশ্চেন পেপার সলভ করে যাচ্ছি। আমরা এই পর্যন্ত 5টি আইটেম সলভ করে ফেলেছি। আজকে আমাদের সলভ করার কথা হলো 6 নম্বর আইটেম, টেস্ট কোশ্চেন পেপারের 6 নম্বর। এবার নতুন সিলেবাস অনুসারে কিন্তু তোমাদের সাফিক্স অ্যান্ড প্রিফিক্সের ব্যবহার আসবে। তো ক্লাসে যাওয়ার আগে একটি কথা বলে নেই যে ইউটিউবে আমি যে একটা চ্যানেল খুলেছি, পাইলটস ইংলিশ ওয়ার্ল্ড অ্যান্ড হোম কেয়ার নামে, তোমরা কিন্তু এই চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবে। এখন আমি ফেসবুকে যদিও ক্লাস নিচ্ছি, পরে কিন্তু ইউটিউবে আমি নিয়মিত ক্লাস নেব বিভিন্ন ইংরেজির গ্রামারের উপর এবং গ্রামেটিক্যাল আইটেম এবং অন্য যে কোনো বিষয়ের উপরে ক্লাস নেব। তখন তোমরা ইউটিউব থেকেই কিন্তু ক্লাসগুলো পাবে। অবশ্যই যেই চ্যানেলটার নাম বললাম, পাইলটস ইংলিশ ওয়ার্ল্ড অ্যান্ড হোম কেয়ার, এটা অবশ্যই তোমরা সবাই সাবস্ক্রাইব করে রাখবে। তো আর কথা না বেরিয়ে আমরা চলে যাচ্ছি আমাদের অ্যাজ ইউজুয়াল যে গতানুগতিক কাজ আছে সে কাজে চলে যাচ্ছি। আজকে আমরা 6 নম্বর করব, ইউজ অফ সাফিক্স অ্যান্ড প্রিফিক্স। তো বন্ধুরা, চলে এসেছি আমরা আমাদের কোশ্চেন পেপারে। আজকে আমাদের সলভ করার কথা রয়েছে সাফিক্স অ্যান্ড প্রিফিক্স। আমরা পড়াটা একটু পড়ি। প্রশ্নের কি বলছে, কমপ্লিট দ্য টেক্সটটা কমপ্লিট করো এডিটিং সাফিক্স প্রিফিক্স অর দ্য বোথ উইথ দ্য রুট ওয়ার্ড গিভেন ইন দ্য প্যারেনথেসিস। অর্থাৎ এই শূন্যস্থানের মধ্যে ব্র্যাকেটের মধ্যে যেই মেন রুট ওয়ার্ডগুলো দেওয়া হয়েছে, এই রুট ওয়ার্ডের সাথে কখনো সাফিক্স বা প্রিফিক্স যোগ করে আমরা আমাদের এই কমপ্লিট করব এই টেক্সটটা। ওকে, আমরা কাজে চলে যাচ্ছি। তার আগে বলে নিই যে সাফিক্স অ্যান্ড প্রিফিক্স ব্যাপারটা কি। ডু ইউ নো হোয়াট ইজ সাফিক্স অ্যান্ড প্রিফিক্স? আই থিঙ্ক ইউ অল নো অ্যাবাউট দিস বিকজ ইউ আর দ্য এসএসসি ক্যান্ডিডেট। তোমরা এসএসসি পরীক্ষার্থী, অবশ্যই তোমাদের জানার কথা সাফিক্স অ্যান্ড প্রিফিক্স কি। সাফিক্স বলতে বোঝায় কোনো মেন ওয়ার্ডের শেষে নতুন একটা শব্দগুচ্ছ যোগ করে বা দুই একটা লেটার যোগ করে নতুন একটা শব্দ তৈরি করা, অর্থপূর্ণ শব্দ তৈরি করা। আর প্রিফিক্স বলতে বোঝায় একই অর্থ কোনো মেইন ওয়ার্ডের পূর্বে যদি দুই একটা শব্দগুচ্ছ বা দুই একটা লেটার যোগ করে যদি নতুন একটা শব্দ হয়, অর্থপূর্ণ শব্দ হয়, তাকেই প্রিফিক্স বলা হয়। অর্থাৎ তোমরা একটা জিনিস খেয়াল করবে, এখানে শূন্যস্থানের ভেতরে যে ওয়ার্ডগুলো আছে, শূন্যস্থানের ভেতরে যে ওয়ার্ডগুলো আছে, এই ওয়ার্ডগুলো কিন্তু রুট ওয়ার্ড, অর্থাৎ মেন ওয়ার্ড আছে। এই ওয়ার্ডগুলো এখানে অর্থপূর্ণই আছে কিন্তু মেন ওয়ার্ড আছে, যার কারণে এখানে সেন্টেন্সের অর্থ শ্রুতিমধুর হবে না। এবং এখানে সেন্টেন্সের ওয়ার্ডের যেই ফর্ম থাকার কথা সেই ফর্মটা কিন্তু এখানে নাই। এখানে তোমরা দেখতে পাচ্ছ ম্যান আছে, এখানে আছে নেগেট, কিন্তু এখানে কিন্তু ম্যান হবে না। অর্থাৎ ম্যান থেকে নতুন একটা ওয়ার্ড তৈরি হবে সাফিক্স অথবা প্রিফিক্স যোগ করার পরে, ওই ওয়ার্ডটাই কিন্তু এখানে যুক্তিযুক্ত হবে। অর্থাৎ আমরা সলভ করতে চলে যাচ্ছি। আমরা অর্থ সহকার আগে সেন্টেন্সটা পড়ি। ওকে, there are some basic characteristics which are common to all men. একটা অর্থটা হলো there are some basic characteristics, এখানে আছে কিছু মৌলিক বৈশিষ্ট্য, which are যা হয়, common খুবই পরিচিত, to all men. ম্যান অর্থ আমরা জানি মানুষ, এবং এটা একটা সিঙ্গুলার ওয়ার্ড, একজন মানুষকে বোঝায়। আমি কি বলছি বুঝতে পারছো? এখানে ম্যান যে আছে, ম্যান অর্থ হলো মানুষ, যা দ্বারা একজন মানুষকে বোঝায়। আর এখানে দেওয়া আছে টু অল ম্যান, সব মানুষের কাছে। অর্থাৎ পুরো লাইনটার অর্থ হয় দেয়ার আর সাম বেসিক ক্যারেক্টারিস্টিক, এখানে আছে কিছু মৌলিক বৈশিষ্ট্য, হুইচ আর কমন, যা হয় খুবই কমন, পরিচিত, টু অল ম্যান না হিউম্যান। ম্যানের সব মানুষের কাছে তো হতে পারে না, মানুষটা তো একটা সিঙ্গুলার ওয়ার্ড,
যার অর্থ একজন মানুষকে বোঝানো হয়। অর্থাৎ এখানে আমার লাগবে হলো অল হিউম্যান, অর্থাৎ সমগ্র মানবজাতিকে বোঝায় হিউম্যান দিয়ে। আর এখানে আছে ম্যান। আমি বলে রাখি এখানে ম্যানও একটা নাউন এবং হিউম্যানও নাউন, অর্থাৎ ওয়ার্ডের ফর্ম কিন্তু ঠিকই আছে, ফর্মে কোনো ভিন্নতা নাই, কিন্তু এখানে ম্যান দিলে অর্থবোধক হয় না এবং এখানে একটা গ্রামেটিক্যাল ভুল থাকে, যা হলো অল ম্যান। ম্যান দিয়ে একজন মানুষকে বোঝায়, অলের পরে কখনো ম্যান বসতে পারে না, অর্থাৎ এখানে মেন অথবা হিউম্যান হবে। যেহেতু সমগ্র মানবজাতিকে বোঝানো হয়েছে, শুধু সমগ্র মানবজাতিকে বোঝানোর জন্য ওয়ার্ডটা কি আছে? হিউম্যান। এখানে অবশ্যই তাহলে হিউম্যান হবে। ওকে, আমি এখানে এডিট করে নিচ্ছি। ওকে, আমি এবার পরের সেন্টেন্সে চলে যাব। পরের সেন্টেন্সটা আছে এখানে, দেখো, দোজ ফিচার, ওই সমস্ত বৈশিষ্ট্য। এখানে যে ক্যারেক্টারিস্টিক্স দিয়েছিল তারই একটা প্রতিশব্দ বা সমর্থক শব্দ ফিচার। এখানে ফিচার অর্থ বৈশিষ্ট্য। দোজ ফিচার, ওই সমস্ত বৈশিষ্ট্য, মেবি হতে পারে আইদার পজিটিভ অর নেগেট। আচ্ছা, পজিটিভ একটা ওয়ার্ড, যেটা হলো তোমার গিয়ে অ্যাডজেক্টিভ। পজিটিভ অর্থ একটা ভালো দিক, আর এখানে দেওয়া আছে নেগেট, অর্থাৎ অরের আগে এবং পরে, এন্টের আগে এবং পরে একই জাতীয় ওয়ার্ড হয়। নেগেট অর্থ হলো এখানে অস্বীকার করা একটা ওয়ার্ড, যার অর্থ একটা ভার্ব। নেগেট ওয়ার্ডটা হলো ভার্ব। খুব সুন্দরভাবে খেয়াল করো, কিন্তু নেগেট ওয়ার্ডটা হলো ভার্ব, আর এখানে অরের আগে আছে একটা অ্যাডজেক্টিভ, অর্থাৎ এই অরের পর একটা ভার্ব হতে পারে না। পজিটিভ যেমন অ্যাডজেক্টিভ, এখানেও একটা অ্যাডজেক্টিভ হতো, অর্থাৎ পজিটিভের সাথে মিলানো বা মিল আছে এরকম একটা অ্যাডজেক্টিভ কি হতে পারে? নেগেটিভ। অনেকে অর্থ বুঝেও কিন্তু সার্ভিস প্রিফিক্স পূরণ করতে পারো। দোজ ফিচার, ওই ফিচারগুলো মেবি হতে পারে আইদার পজিটিভ, হয়তোবা হতে পারে পজিটিভ, অথবা হতে পারে নেগেটিভ। পজিটিভের সাথে কিন্তু নেগেটিভই মিলে, এখানে কোনো ভার্ব বসার সুযোগ নাই। নেগেটিভ একটা ভার্ব, যার অর্থ হলো অস্বীকার করা, অর্থাৎ নেগেটিভ এখানে হবে না, পজিটিভের সাথে যা মিলে। আমি রুলটা আবার বলি, অরের আগে এবং পরে একই জাতীয় ওয়ার্ড বসে। অরের আগে যেহেতু আছে অ্যাডজেক্টিভ, এটা এই ওয়ার্ডটাও নেগেটিভ হবে, মানে অ্যাডজেক্টিভ হবে, অর্থাৎ আমি এটাকে নেগেটিভ করে দিচ্ছি। ওকে, এবার চলে যাচ্ছি পরের সেন্টেন্সে। খেয়াল করো, এখানে আছে ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, পিপল আর জেনারেল। পিপল আর জেনারেল ফন্ট অর্থ হলো খুবই পাগল বা খুবই আগ্রহী বোঝানো হয়। তাহলে অর্থটা কি হয় খেয়াল করো, পিপল আর জেনারেল, লোকজন হয় সাধারণ আগ্রহী, অফ গ্লিটার থিংস, লোকজন হয় সাধারণ আগ্রহী না সাধারণভাবে আগ্রহী। আমি বাংলা দিয়ে তোমাকে বোঝার চেষ্টা করছি, ফর্ম দিয়েও বোঝানো যায়। আমি ফর্মের চেয়ে, ওয়ার্ডের ফর্মের চেয়ে আমি মনে করি বাংলা দিয়ে বোঝানোটা তোমাকে অনেক সহজ হয়ে যাবে, এজন্য আমি বাংলা দিয়ে বোঝাচ্ছি। পিপল আর জেনারেল, লোকজন হয় সাধারণ আগ্রহী, মিলে কথাটা? নাকি লোকজন হয় সাধারণভাবে আগ্রহী? অবশ্যই সাধারণভাবে আগ্রহী বললে মিলে, এজন্য এখানে সাধারণভাবে হবে। সাধারণভাবে একটা অ্যাডভার্ব। এবার আমি গ্রামেটিক্যাল ফর্মও ক্লিয়ার করে দিচ্ছি। এখানে পিপল সাবজেক্ট আর একটা অক্সিলারি ভার্ব, এবং অক্সিলারি ভার্বের পর আছে দেখা যায় একটা অ্যাডজেক্টিভ পরে, অর্থাৎ অ্যাডজেক্টিভের আগে একটা অ্যাডভার্ব বসাই শ্রেয়। বেশিরভাগ ক্ষেত্রে যদি অক্সিলারি ভার্ব থাকে বা ভার্বের পর একটা অ্যাডজেক্টিভ থাকে, অ্যাডজেক্টিভের আগে যদি কোনো একটা ওয়ার্ড থাকে তা অ্যাডভার্ব হয়, মনে রাখবে। ভার্ব, তারপর যদি কোনো অ্যাডজেক্টিভ থাকে, অ্যাডজেক্টিভের আগে যদি কোনো ওয়ার্ড বসে তা কিন্তু অ্যাডভার্বেই হবে। এই হলো তোমার গ্রামেটিক্যাল নিয়মে বোঝানো। আমি তোমাকে অর্থ দিক দিয়ে বুঝাই দিছি। পিপল, লোকজন হয় সাধারণভাবে আগ্রহী, সুতরাং এখানে হবে জেনারেলি। জেনারেলির অ্যাডভার্ব ফর্মটা কি? জেনারেলি, GENERALY, জেনারেলি।
ওকে, এবার পরের সেন্টেন্সে চলে যাচ্ছি। পরের সেন্টেন্স না, এই সেন্টেন্সে একটা অবশ্য রয়ে গেছে। ওকে, এখানে খেয়াল করো, যেটুকু মিলাইছি ওটা দিয়ে অর্থ মিলাই। পিপল আর জেনারেলি ফন্ড, লোকজন হয় সাধারণভাবে আগ্রহী। অফ, গ্লিটার অর্থ চকচক করা, আর থিং অর্থ হলো জিনিস। থিং একটা নাউন, নাউনের পর অবশ্যই একটা পূর্বে অবশ্যই একটা অ্যাডজেক্টিভ হবে। এটা সব সুন্দরভাবে খেয়াল রাখবে, নাউনের পূর্বে একটা অ্যাডজেক্টিভ হবে। আর এই সেন্টেন্সে ভার্ব তো চলেই গেছে, ভার্ব তো আরেকবার হবে না। গ্লিটার একটা ভার্ব যার অর্থ চকচক করা, অবশ্যই এখানে চকচক করা হবে না, এখানে নাউনের আগে একটা অ্যাডজেক্টিভ হবে। অ্যাডজেক্টিভটা হলো চকচকে জিনিস, চকচকে, অর্থাৎ গ্লিটার থেকে একটা ওয়ার্ড তৈরি করতে হবে যার অর্থ হলো চকচকে। গ্লিটার থেকে চকচকে কীভাবে তৈরি করা হয় তোমরা যারা জানো তারা দেখতে পারো, বিভিন্ন জায়গায় এই ওয়ার্ডটাও তোমরা দেখতে পাও। গ্লিটারিং অর্থ চকচকে, গ্লিটারিং অর্থ চকচকে, অর্থাৎ এখানে যে অ্যাডজেক্টিভটা তৈরি করবে তা হবে কি গ্লিটারিং। GLITTERIN, গ্লিটারিং। বানানটা একটু ভুল হয়েছে। ওকে, গ্লিটারিং থিংস। পরের সেন্টেন্সে চলে যাই, এই অর্থটা আরেকবার মিলিয়ে দিই সুবিধার জন্য। পিপল আর জেনারেলি ফন্ড, লোকজন হয় সাধারণভাবে আগ্রহী। অফ গ্লিটারিং থিংস, অর্থাৎ চকচকে জিনিসের প্রতি। দে আর, তারা হয়। লাভ, তারা হয় ভালোবাসে। অফ সারফেস, তারা হয় ভালোবাসে। অফ উপরিভাগ, উপরিভাগের ভালোবাসে। মিলে? কথাটা কিন্তু মিলে না। দে আর, তারা হয়। লাভ, তারা হয় ভালোবাসে। অফ সারফেস, সারফেস মানে উপরিভাগ, সারফেস মানে উপরিভাগ, তারা হয় ভালোবাসে উপরিভাগের। অবশ্যই কিন্তু মিলে না। এখানে অর্থগত দিক দিয়ে হলো হয় দে আর লাভার, তারা হয় প্রেমিক। অফ সারফেস, তারা হয় উপরিভাবের প্রেমিক, এরকম মিলে। আর যদি আমি গ্রামেটিক্যাল দিক দিয়ে মিলাই তাহলে তুমি দেখতে পাচ্ছ দে আর, তারা হয়। দেয়া আছে, দেয়ার পর অবশ্যই একটা নাউন হবে, আর্টিকেল দেওয়ার পর কি হবে নাউন। আর লাভ থেকে কি নাউন তৈরি করা যায় তা কিন্তু তোমরা জানো, লাভ থেকে লাভার অর্থাৎ ব্যক্তিবাচক নাউন হয়ে যায়, এখানে লাভার হবে। ফর্মটা রেখে দাও, ফর্মটা রেখে দাও। হ্যাঁ, আমি তো ব্যস্ত আছি। ওকে, আমাদের উত্তরটা কিন্তু হয়ে গেছে। দে আর দ্য লাভার্স, তারা হয় লাভার্স, অর্থাৎ তারা হয় প্রেমী। অফ সারফেস, অর্থাৎ তারা হয় উপরিভাগের, মানে যে কোনো জিনিসের উপরিভাগের তারা পছন্দ করে, উপরিভাগের তারা প্রেমিক, এরকম বোঝানো হয়েছে। গ্রামেটিক্যাল রুলটা হলো দেয়ার পর নাউন হয়, আর লাভ থেকে যে নাউনটা হয় তা হলো লাভার, ব্যক্তিবাচক নাউন হয়। আমি পরের সেন্টেন্সে চলে যাচ্ছি। দে আর কনসার্ন, তারা হয় উদ্বিগ্ন, তারা হয় উদ্বিগ্ন। উইথ দ্য আউট শ মানে হলো এখানে শটা দেখানো, ভার্ব হিসাবে কিন্তু বসে নাই, এখানে নাউন হিসাবে বসেছে। তাই নাউন হিসাবে বসলে শ অর্থ এখানে প্রদর্শন বা দৃশ্য, এই হিসাবে শটা এখানে বসেছে। তাহলে নাউনের আগে একটা কি হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে। ওকে ফাইন, যদি অ্যাডজেক্টিভ হয় আউট থেকে কোন অ্যাডজেক্টিভ ওয়ার্ডটা তৈরি করা যায় আমি আগে বাংলা অর্থ দিয়ে তোমাকে দেখাই, প্রস্তুত থেকো। দে আর, তারা হয় কনসার্ন, তারা হয় খুব উদ্বিগ্ন মানে ভাবুক বা চিন্তাশীল, তারা হয় খুবই চিন্তাশীল ভাবুক। উইথ নিয়া, কি নিয়া, দ্য আউট শ অর্থ দৃশ্য। অফ থিং, জিনিসের বাইরের দৃশ্য নিয়া তারা হয় কি ভাবুক, অর্থাৎ এখানে বাহিরের হবে, আউট থেকে বাহিরের হবে, অর্থাৎ বাহিরের ওয়ার্ডটা কি আউটওয়ার্ড, আউটওয়ার্ড শ। এখানে রাখো, থ্যাংক ইউ।
হয়ে গেল আমাদের আরেকটা উত্তর। আমি আবার একবার মিলিয়ে দিই তোমাদের, দেখো দে আর তারা হয় কনসার্ন, তারা হয় খুবই উদ্বিগ্ন চিন্তিত, উইথ নিয়া, কি নিয়া চিন্তিত তারা, তারা আউট শ, শ এখানে একটা দৃশ্য হিসাবে দেখানো হয়েছে, শটাকে, শ একটা ভার্ব না, এখানে অবশ্যই নাউন, অর্থাৎ দৃশ্য নিয়ে তারা চিন্তিত, অফ থিং জিনিসের, জিনিসের দৃশ্য নিয়ে, কোন দৃশ্য নিয়ে, আউট বাইরের দৃশ্য নিয়ে না বাহিরের দৃশ্য নিয়ে, অবশ্যই বাহিরের দৃশ্য নিয়ে। যদি শুধু আউট এখানে থাকতো তাহলে অর্থটা হয়তো আউট শ, বাইরের দৃশ্য নিয়ে তারা চিন্তিত, অর্থাৎ বাহিরের দৃশ্য তোমার লাগবে একটা অ্যাডজেক্টিভ, বাহিরের ওয়ার্ডটা এখানে অ্যাডজেক্টিভ হিসেবে বসে, আর নাউনের আগে কিন্তু অ্যাডজেক্টিভেই বসে, যেহেতু স এখানে নাউন হিসেবে বসছে তাই নাউনের আগে আমরা কি বসাইলাম, আউট ওয়ার্ড, যা হলো অ্যাডজেক্টিভ, অর্থাৎ অর্থ হলো বাহিরের। আমরা পরের সেন্টেন্সে চলে যাব। দে তারা হার্ট, হার্ট অর্থ কঠিন, বথার অর্থ বিরক্ত, তারা হয় কঠিন বিরক্ত, অ্যাবাউট ইন্ট্রিনসিক সহজাত ভ্যালু, ইন্ট্রিনসিক ওয়ার্ডটার অর্থ হলো সহজাত, এখানে লেখা আছে ছোট করে, ইন্ট্রিনসিক সহজাত বা স্বাভাবিক, ভ্যালু অর্থ মূল্য। এখন পুরো লাইনটার অর্থ কি হয় তাহলে, দে তারা হার্ট কঠিন, তারা হয় কঠিন বিরক্ত, অ্যাবাউট সম্পর্কে ইন্ট্রিনসিক ভ্যালু, অর্থাৎ ইন্ট্রিনসিক ভ্যালু বলতে কি বোঝানো হয়েছে, কেন্দ্রীয় বা সহজাত মূল্য, সহজাত মূল্য সম্পর্কে তারা হয় কঠিন বিরক্ত। কথাটা কি মিলল? অবশ্যই কিন্তু মিলে নাই। তারা হয় বিরক্ত, মানে এখানে আবার একটা জিনিস দেখো, দে হলো সাবজেক্ট, খুব সুন্দরভাবে খেয়াল করো, দে হলো সাবজেক্ট আর বথার অর্থ বিরক্ত, বথার হলো বিরক্ত হওয়া, এটাই হলো ভার্ব, অর্থাৎ সাবজেক্ট আর ভার্বের পূর্বে কি বসতে পারে বলো, অ্যাডভার্ব। অবশ্যই এখানে আমাদের একটা অ্যাডভার্ব দরকার, যেহেতু সাবজেক্ট আর ভার্ব বথার অর্থ বিরক্ত হওয়া, বিরক্ত হওয়া ভার্বের পূর্বে কি বসতে পারে, অ্যাডভার্ব, অর্থাৎ হার্ডের অ্যাডভার্ব ফর্মটা কি, হার্ডলি। এবার হার্ডলি দিয়ে আমরা সেন্টেন্সটা মিলাবো, আমি হার্ডলিটা আগে লিখে নিচ্ছি, ওয়েট করো, HARDLY, HARDLY, হার্ডলি। ওকে, এবার একটু মিলিয়ে দেখো অর্থটা কি হয়। দে তারা হার্ডলি, বথা তারা খুব কমই বিরক্ত, দে হার্ডলি বথার ওকে, একটু প্রবলেম হয়েছিল। দে হার্ডলি তারা খুব অল্পই, তারা খুব অল্পই বিরক্ত, অ্যাবাউট ইন্ট্রিনসিক ভ্যালু, অর্থাৎ ভেতরের মূল্য নিয়ে তারা খুব কমই বিরক্ত। এবার পরের সেন্টেন্সে চলে যাই। গোল্ড ইজ এ ভেরি ভ্যালু থিংস, কীরকম আজগুবে একটা অর্থ মনে হয় না? দেখো, স্বর্ণ হয় খুবই মূল্য জিনিস, ভ্যালু অর্থ কিন্তু মূল্য, তাহলে এভাবে যদি অর্থটা মিলেই তাহলে কেমন হয়? স্বর্ণ হয় খুবই মূল্য জিনিস, হলো কিছু? হয় না। কি হয়? স্বর্ণ হয় খুবই মূল্যবান জিনিস, অর্থাৎ ভ্যালু থেকে যদি তুমি মূল্যবান বানাইতে পারো তাহলে কিন্তু হয়ে গেল। আর সবাই জানি ভ্যালু অর্থ মূল্য, ভ্যালু অ্যাবল অর্থ মূল্যবান, ভ্যালু ABLE, ভ্যালুয়েবল মূল্যবান। এবার কিন্তু অর্থটা হয়ে গেল। এই হলো আমি অর্থ অনুসারে করে দেখলাম। আবার কিন্তু এটার গ্রামেটিক্যাল ব্যাখ্যাও আছে। গ্রামেটিক্যাল ব্যাখ্যাটা হলো কি, থিং একটা নাউন, থিং কি নাউন, আর নাউনের পুরো সবসময় কি বসে? অ্যাডজেক্টিভ বসে অথবা প্রিপোজিশন বসে। অবশ্য এখানে প্রিপোজিশন হবেই না, এটা তো জানোই, কিন্তু একটা অ্যাডজেক্টিভ বসবে থিংকের আগে। থিং যেহেতু নাউন, তাই ভ্যালু কি অ্যাডজেক্টিভ, ভ্যালু তো মূল্য, যা একটা নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, অর্থাৎ ভ্যালু থেকে এমন একটা ওয়ার্ড তৈরি করা যায় যেটা অ্যাডজেক্টিভ হবে। ভ্যালুর অ্যাডজেক্টিভ ফর্মটা কি? ভ্যালুয়েবল। ওকে, ফাইন। এভাবে আমরা অর্থ অনুসারে এবং গ্রামেটিক্যাল নিয়ম অনুসারে দুইভাবেই কিন্তু ব্যাপারগুলা প্র্যাকটিস করতে পারি। তোমাদের যেটা ভালো লাগে, যেভাবে
করতে পারো সেটাই বেটার। গ্রামেটিক্যাল রুলটাও জানা অত্যন্ত জরুরি। পরে সেন্টেন্সে চলে যাচ্ছি। দেয়ার আর, এখানে আছে ভারী মেটাল। মেটাল অর্থ হলো বস্তু। মেটাল তো কি বস্তু, অবশ্যই এটা একটা কি নাউন। দেয়ার আর, এখানে আছে ভারী মেটাল। এই ভারী যে ওয়ার্ডটা তুমি দেখতেছো ভ্যারি, ভ্যারি অর্থ কিন্তু ভিন্ন হওয়া, পৃথক হওয়া, আলাদা হওয়া, অর্থাৎ এটা একটা ভার্ব। আচ্ছা, এটাও তো একটা ভার্ব হয়, তা আর কি, আরও তো একটা ভার্ব, আর এই তিন সেন্টেন্সের মেন ভার্ব। তাহলে এই ভারীটা ভার্ব এখানে থাকবে না। মেটাল যেহেতু নাউন, নাউনের পূর্বে সবসময় অ্যাজিটিভ বসে, অর্থাৎ ভ্যারিটা অ্যাজিটিভ হয়ে যাবে। বলো এর সে আর কি সহজ করে বলতে পারি? আমার কাছে মনেই হয় না আর কিছু সহজ আছে। দেয়ার আর, এখানে আছে বা এখানে হয় ভারী অর্থ ভিন্ন হওয়া, মেটাল অর্থ বস্তু, এখানে হয় ভিন্ন হওয়া বস্তু। কেমন যেন আজগুবি একটা অর্থ হলো না? অবশ্যই এখানে ভার্ব হবে না। এই নাউন, মেটাল নাউন, নাউনের পূর্বে একটা অ্যাডজেক্টিভ লাগে, তাই আমরা কি করব, অ্যাডজেক্টিভ বসাই দেব। ভারী এর অ্যাডজেক্টিভ ফর্মটা তোমরা হয়তো জানো, একটু চেষ্টা করে দেখো তো ভারীর অ্যাডজেক্টিভ ফর্মটা কি, মনে পড়ে না? ওকে, আমি বলে দিচ্ছি। ভারী অর্থ ভিন্ন হওয়া, ভারীর অ্যাডজেক্টিভ ফর্মটা হলো ভ্যারিয়াস, VARIOUS। দেখো তো মনে পড়ে কিনা? VARIOUS, ভ্যারিয়াস। ভ্যারিয়াস তো কি বিভিন্ন, ভ্যারিয়াস তো বিভিন্ন। আর এখন কিন্তু অর্থটাও খুব শ্রুতিমধুর হয়েছে, ভেবে দেখতে পারো। দেয়ার আর, এখানে হয় ভেরিয়াস মেটাল, এখানে আছে বিভিন্ন বস্তু, ইন নেচার, প্রকৃতিতে। অর্থাৎ দুইভাবেই কিন্তু তুমি সলভ করতে পারো, অর্থগত দিক দিয়ে, অথবা তুমি সলভ করতে পারো গ্রামেটিক্যাল রুল অনুসারে। অর্থাৎ এখানে মেটাল যেহেতু একটা নাউন, নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ লাগবে, আর অ্যাডজেক্টিভটা হলো এখানে কি, অ্যাডজেক্টিভটা হলো এখানে ভারিয়ের অ্যাডজেক্টিভ ফর্ম হলো ভ্যারিয়াস। অবশ্যই আমি পরের সেন্টেন্সে চলে যাব। দে, তারা। তারা বলতে যে বিভিন্ন মেটাল, বিভিন্ন ধাতু যে আছে পৃথিবীতে, এই ধাতুগুলোকে বোঝানো হয়েছে দে, তারা। অবশ্যই মনোযোগ দিবে। দে ফেড, তারা নষ্ট হয়ে যায়। ফেড অর্থ নষ্ট হয়ে যাওয়া, বিবর্ণ হয়ে যাওয়া। দে ফেড, তারা বিবর্ণ হয়ে যায়, সুন, শীঘ্রই। অ্যান্ড, এবং বিকাম, হয় তারা, আবার একটু খেয়াল করো, দে ফেড সুন, তারা শীঘ্রই নষ্ট হয়ে যায়। অ্যান্ড বিকাম, এবং হয় লেস, কম, বিউটি, সৌন্দর্য। তারা নষ্ট হয়ে যায় শীঘ্রই, তাড়াতাড়ি, এবং বিকাম, হয় লেস, কম। কম সৌন্দর্য হয় না, কম সুন্দর হয়। লেস যে একটা ওয়ার্ড, তারপরে সবসময় একটা অ্যাডজেক্টিভ বসে, লেস। লেস অর্থ হলো অল্প, কম, বেশি, এটার পর একটা অ্যাডজেক্টিভ বসে, অবশ্যই সবসময় একটা অ্যাডজেক্টিভ বসবে। তাছাড়া শাব্দিক অর্থর দিক দিয়েও তোমরা দেখতে পারো, ভেবে দেখতে পারো। দে ফেট, তারা নষ্ট হয়ে যায়, শুন, শীঘ্রই, তারা শীঘ্রই নষ্ট হয়ে যায়, এবং বিকাম, হয় লেস, কম। কম সৌন্দর্য হয়, কথাটা কি মিলে? বিউটি তো সৌন্দর্য, তাহলে তারা নষ্ট হয়ে যায় এবং হয় কম সৌন্দর্য, মিলে? কম সুন্দর হয়, এটা মিলতে পারে। দেখো অর্থগত দিক দিয়েও কিন্তু সুন্দর, অর্থাৎ বিউটিফুল লাগে। আর গ্রামেটিক্যাল দিক দিয়েও দেখা যায় লেসের পর একটা অ্যাডজেক্টিভ লাগে, বিউটিফুলটাই হলো অ্যাডজেক্টিভ। ওকে ফাইন, আশা করি বুঝতে পেরেছো। এবার আমি বিউটিফুল এখানে দিয়ে দিচ্ছি, BEAUTI, বিউটিফুল। ওকে, হয়ে গেল। এবার পরের সেন্টেন্সে যাও। সো দ্য সারফেস অফ এনিথিং, যে কোনো কিছুর উপরিভাগ, শুড নট বি, হওয়া উচিত না। শুড নট বি, হওয়া উচিত না কি, অর্থাৎ চাবিকাঠি হওয়া উচিত না। ফর ইটস মেজার, তো পরিমাপ করা, ভার্ব। আর এখানে তোমার কি একটা ভার্ব বসতে পারে? দেখো তো, ইটস একটা পজিটিভ ফর্ম। ইটস অর্থ হলো এটার, আমার, তোমার, অমুকের, সেমুকের, এটার। এগুলো পজিটিভ ফর্ম। পজিটিভ ফর্মের পর সবসময় একটা নাউন লাগে। কি লাগে? নাউন লাগে, মনে রাখবা। আর মেজার তো পরিমাপ করা, ভার্ব। ভার্বের নাউন ফর্মটা কি? ভার্ব থেকে বেশিরভাগ ক্ষেত্রে নাউন করার জন্য মেন্ট অথবা সংযোগ করতে হয়। মেজারের সাথে আমার মনে হয় মেন্ট যোগ দিলেই হয়ে যাবে।
ওকে, মেজারমেন্ট করে নিলাম। চলে যাই পরের সেন্টেন্সে। আরেকটা অর্থ কি মিলিয়ে দেব? অবশ্যই। সো দ্য সারফেস অফ এনিথিং, কোনো জিনিসের উপরিভাগ, শুড নট বি, হওয়া উচিত না কি, অর্থাৎ চাবিকাঠি হওয়া উচিত না, ফর ইটস মেজারমেন্ট, এটার পরিমাপের জন্য। ওকে, নাউন লাগবে। এবার পরের সেন্টেন্সে চলে যাই। উই অল শুড, আমাদের সবার উচিত, বি হওয়া, কেয়ার, কেয়ার অর্থ যত্ন করা, আমাদের সবার হওয়া উচিত যত্ন করা। হইল কথাটা? আমাদের সবার হওয়া উচিত যত্ন করা না, যত্নশীল হওয়া উচিত। অর্থাৎ এখানে কি হবে? কেয়ারফুল হবে, কেয়ারফুল, CAREFUL, কেয়ারফুল। এটা আমি বেশিটা বুঝাইলাম না, তোমরা অবশ্যই সহজেই বুঝতে পারছো। উই শুড, উই অল শুড, আমাদের সবার উচিত হওয়া, কেয়ার, যত্ন হওয়া উচিত, যত্ন করা হওয়া উচিত না, যত্নশীল হওয়া উচিত। অ্যাবাউট দিস ট্রু, এই সত্য সম্পর্কে। এখানে একটা দিস, একটা তোমরা জানো ডিটারমিনার, ডিটারমিনারের পর সবসময় কি বসে? নাউন বসে, দিস, দ্যাট, দোস, তারপর পজিটিভ যা আছে আমার, তোমার, হিস, হার, এগুলোর পর সবসময় নাউন বসে। আর কে না জানে, টুরুর নাউন ফর্মটা কে না জানে বলো? যদি কেউ না জানো সে একটা বোকা। TRUTH, ট্রুথ। ওকে, আমি যা বলছিলাম, টুরুর নাউন ফর্মটা হলো ট্রুথ, আর এখানে যে নাউন লাগবে তা আমি পরিচয় দিলাম কি হবে? দিস। দিস একটা ডিটারমিনার, ডিটারমিনারের পর সবসময় নাউন বসে, এজন্য টুরুর এখানে কি ফর্ম লাগবে? নাউন ফর্ম লাগবে। ওকে, এরপর শেষ সেন্টেন্সে চলে যাচ্ছি। আদারওয়াইজ, তা না হলে, আদারওয়াইজ অর্থটা কি? তা না হলে, তা না হলে, তা না হলে উই উইল হ্যাভ টু বি, আমাদেরকে হতে হবে। হ্যাভ টু বি মানে হতে হবে, সবাই জানো। আর ইংরেজি দেখে দেখে অর্থ পড়ার অভ্যাসটা কিন্তু সবার থাকতেই হবে, তা না হলে কিন্তু খুব বিপদে পড়ে যাবে। ওকে, বুঝাইতে পারছি? আদারওয়াইজ, তা না হলে উই উইল হ্যাভ টু বি, আমাদেরকে হতে হবে রিপেন্ট, অনুতাপ করা। দেখো এখানে কিন্তু আমাদের ভার্ব লাগবে না, ভার্বের কাজ কিন্তু হয়ে গেছে। হ্যাভ টু বি, হ্যাভ টু হইলো উইল হ্যাভ টু মোরাল ভার্ব, এবং বি হইলো এখানে মেন ভার্ব। অর্থাৎ এখানে আমাদের কিন্তু আরেকটা ভার্ব লাগতেছে না, রিপেন্ট অর্থ অনুতাপ করা, অনুশোচনা করা। এখানে অনুশোচনা করা কিন্তু লাগবে না, অনুশোচনা করা দিয়ে যদি অর্থ মিলে কি হয়? আদারওয়াইজ, তা না হলে উই উইল হ্যাভ টু বি, অনুশোচনা করা, আমাদের হতে হবে অনুশোচনা করা। মিলল কথাটা? অবশ্যই মিলে নি। অর্থাৎ আমাদের এখানে একটা অ্যাডজেক্টিভ লাগবে। অ্যাডজেক্টিভ কেন? এখানে বি ভার্ব আছে, বি ভার্বের পর সাধারণত নাউন বসে, না হয় অ্যাডজেক্টিভ বসে। এখানে দেখো আমাদের একটা অ্যাডজেক্টিভ লাগবে, কীভাবে বুঝলাম? উই উইল হ্যাভ টু বি, আমাদেরকে হতে হবে অনুশোচনা, আমাদেরকে অনুশোচনা হতে হবে না, অনুশোচনা, আমাদেরকে অনুশোচিত হতে হবে, অর্থাৎ অনুতপ্ত হতে হবে। আমাদের অনুতপ্ত ওয়ার্ডটা কিন্তু অ্যাডজেক্টিভ, সুতরাং এখানে আমাদের কি লাগবে? অনুতপ্ত। অনুতপ্ত অ্যাডজেক্টিভ। অনুতপ্ত ইংরেজিটা সবাই জানো, যা আসে হলো রিপেন্ট থেকে, REPENTANT, রিপেন্টেন্ট। এই রিপেন্টেন্ট ওয়ার্ডটা হলো রিপেন্টের অ্যাডজেক্টিভ ফর্ম। রিপেন্ট অর্থ অনুশোচনা করা, অনুতাপ করা, আর রিপেন্টের অ্যাডজেক্টিভ ফর্ম হলো রিপেন্টেন্ট, অনুতপ্ত। উই উইল হ্যাভ টু বি, আমাদেরকে হতে হবে রিপেন্টেন্ট, অনুতপ্ত হতে হবে, ইন দ্য লং রান, দীর্ঘ জীবনে। অর্থাৎ আমরা অতি কাজের কাজ না করি, অর্থাৎ সত্য জিনিসকে যদি আমরা কেয়ারফুল না করি, তাহলে আমাদেরকে দীর্ঘ জীবনে অনুতপ্ত হতে হবে। উই উইল হ্যাভ টু বি রিপেন্টেন্ট, আমাদেরকে হতে হবে অনুতপ্ত, ইন দ্য লং রান, দীর্ঘ জীবনে। ওকে, আমি শেষ দুইটা সেন্টেন্স আবার মিলাচ্ছি। আমাদের সবার উচিত কেয়ারফুল অ্যাবাউট দিস ট্রুথ, এই সত্য সম্পর্কে। তা না হলে, আদারওয়াইজ, তা না হলে উই উইল হ্যাভ টু বি, আমাদেরকে হতে হবে অনুতপ্ত। রিপেন্ট অর্থ অনুতপ্ত করা, ভার্ব, এখানে আমার ভার্ব লাগবে না, লাগবে হলো অ্যাডজেক্টিভ, অনুতপ্ত হতে হবে, ইন দ্য লং রান, দীর্ঘ জীবনে। ওকে ফাইন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি আবার হাজির হব অন্য কোনো দিন অন্য একটা আইটেম নিয়ে। অবশ্যই 6 নম্বরের পর 7 নম্বর আইটেম নিয়ে হাজির হব। 7 নম্বর আইটেমে তোমাদের আছে কি আছে বলো তো? ট্যাগ কোশ্চেন। ওকে, আমি আগামী ক্লাসে ট্যাগ কোশ্চেন নিয়ে হাজির হবে। আর এটা তোমরা একা একা ক্লাসটা একবার দেখে, আরও একবার দেখে, একা একা কিন্তু প্রশ্ন দেখে করতে চেষ্টা করবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। নো মোর টুডে। থ্যাংকস অল।